This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে নিউজ অ্যাট 2 আর নিউজ অ্যাট 2 শুরুতেই আপনাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া একটা তথ্য সামনে আনবো যা আমার আপনার প্রত্যেকের জন্য চোখ কপালে তোলার মতো। আগে শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। কোনো সন্দেহ নেই, এটা ভয়ানক তথ্য। জঙ্গিরা আমাদের পাশে। বাসন্তী এক্সপ্রেসওয়ে কত দূর? আমাদের পাশে। কামালগাজী মোড় কত দূর? শহর কলকাতার একদম গা ঘেঁষা। সেখান থেকে গোসাবা পর্যন্ত যদি জঙ্গিরা দখল করে রাখে, তাহলে বুঝতে পারছেন আমি আপনি কার্যত জঙ্গিদের হাতের তালুর ওপর বাস করছি। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে যদি এই তথ্য সত্যি হয় তাহলে এই তথ্য কোথা থেকে এলো? রাজ্যের পুলিশ ইন্টেলিজেন্সের কাছে এই তথ্য আছে? কিসের ভিত্তিতে এত নির্দিষ্ট করে বলছেন বিরোধী দলনেতা? এটাই বোঝার চেষ্টা করব সিজার মন্ডল আমার সহকর্মীর সঙ্গে কথা বলে। সিজার, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে যে রুটের কথা বলেছেন, সেই রুটকে যদি সত্যি মেনে নেওয়া হয় তাহলে ধরে নিতে হবে সুন্দরবনে সবথেকে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কারণ এই গোটা রুটটাই কোথাও গিয়ে মিশছে সুন্দরবনের বদ্বীপ এলাকায় এবং সেই জঙ্গল এবং সেই দ্বীপাঞ্চলের দিয়ে জলপথে, যেখানে অরক্ষিত সীমানা রয়েছে, যেখানে কাঁটাতারে বেড়া নেই, সেখান দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এমনটাই তার বক্তব্যকে ঠিক ধরে নিলে সেটাই ধরে নিতে হয়। এবং যেখানে কোথাও এখন পর্যন্ত তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমার সঙ্গে রয়েছেন শওকত মোল্লা। শওকত সাহেব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন কামালগাজী মোড় থেকে গোসাবা পর্যন্ত এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে যতদূর যাওয়া যায় পুরো রাস্তাগুলো জঙ্গিদের দখলে। কি বলবেন? দেখুন, এটা শুভেন্দু অধিকারীর লজ্জা থাকা উচিত যে ও তো এই দলে, এই সরকারের মন্ত্রী ছিল, তিনটে দপ্তরের মন্ত্রী ছিল। আজকে যদি কামালগাছি থেকে যদি গোসাবা পর্যন্ত দুই দিকে যদি জঙ্গিদের বাস হয়, তো আমি তো মনে করবি সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হচ্ছে এই শুভেন্দু অধিকারী। লজ্জা শরম কিছু নেই। এইভাবে এই যে কামালগাছি থেকে শুরু করে আর এই যে গোসাবা পর্যন্ত সাধারণ মানুষকে যেভাবে অসম্মান করছে, মানুষ কিন্তু আগামী দিনে যোগ্য জবাব দেবে। একজন সন্ত্রাসবাদীর মতো কথাবার্তা, এই ধরনের কথা বলে নিজের টিআরপি বাড়ানোর এই যে চেষ্টা, এটা কিন্তু বাংলার মানুষ ভালো চোখে নেবে না। আর যেভাবে শুভেন্দু অধিকারী কখনো জঙ্গি বলছে, কখনো সন্ত্রাসবাদী বলছে, কখনো বিভিন্ন সময় যেভাবে কখনো ইসলাম ধর্ম আর সনাতন ধর্মকে ভাগ করার চেষ্টা করছে, এর জবাব কিন্তু সুদে আসলে কড়াই গন্ডায় আগামী দিনে কিন্তু শুভেন্দু অধিকারীকে পেতে হবে। ফলে এই ধরনের অসভ্য মানুষের কথা আমরা কোনো গুরুত্বই দিই না, আর আগামী দিনে দেবো না। মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ আগামী দিনে সুদে আসলে কড়াই গন্ডায় উত্তর দেবে। কিন্তু শওকত সাহেব, জঙ্গি সমস্যা তো সত্যি মাথাচাড়া দিয়েছে। কেরালা থেকে জঙ্গি ধরা পড়লে বাংলা কানেকশন, বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম এখানে কাজ করছে, ভিন রাজ্যের পুলিশ আসছে এখান থেকে জঙ্গি অ্যারেস্ট করতে, এগুলো তো বাস্তব। তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে? বর্ডার সিকিউরিটির দায়িত্বে কারা? সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মাথায় কে বসে আছে? অমিত শাহ। তাহলে আমি তো বলবো অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করা উচিত। যেটা শুভেন্দু অধিকারীর ঠাকুরদা, যেটা ওই অমিত শাহ, আমি বলবো অমিত শাহকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। অমিত শাহ তো ব্যর্থ। কারণ আজকে যদি পাকিস্তান থেকে, আজকে যদি বাংলাদেশ থেকে, আজকে যদি মায়ানমার থেকে যদি আজকে জঙ্গি ঢোকে, আজকে ভারতবর্ষের, তার দায়ভার কার? তার দায়ভার কোনো রাজ্যের নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রের। তাহলে কেন্দ্রের যে অপদার্থ সরকারটা আছে, সেই সরকার সম্পূর্ণ ব্যর্থ
এটাই কিন্তু প্রমাণিত। কিন্তু বিজেপি দর্থহীন ভাষায় বলছে জঙ্গিরা এখানে ঢুকছে এই আশায় যে বাংলায় একবার ঢুকে পড়তে পারলেই জাল নথি হাতের মুঠোয়, টাকা ফেলো জাল নথি নাও, সেটা প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড যাই বলুন, এমনকি পাসপোর্ট, এবং সেটা তৃণমূলের বদান্যতা, এটাই অভিযোগ। এটা তো অভিযোগ করবে ওরা, কিন্তু আপনি একটা বলুন, যদি বর্ডার থেকে যদি বাংলাতে ঢোকে সীমান্ত থেকে, তাহলে এর ড্রাইভারটা কার? এর ড্রাইভারটা কি মমতা ব্যানার্জির? এর ড্রাইভারটা কি অভিষেক ব্যানার্জির না পশ্চিমবাংলা সরকারের? এর ড্রাইভার তো সম্পূর্ণ বর্ডার সিকিউরিটি ফোর্সের এবং তার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের। ফলে নিজের ব্যর্থতা ঢাকতে ওরা এই ধরনের কথা বলে বাংলার মানুষকে যে বিভ্রান্ত করছে, বাংলার মানুষ আগামী দিনে এর যোগ্য জবাব। এই এলাকায় কোনো জঙ্গি সমস্যা নেই আপনি বলছেন? নিশ্চিতভাবে আমরা মনে করি এই দক্ষিণ 24 পরগনা জেলা সহ গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যথেষ্টভাবে শান্তিপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি, যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যখন কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপ কথা হচ্ছে, এই রাজ্যের সরকার কিন্তু এবং রাজ্য পুলিশই কিন্তু, যেমন এই কাশ্মীরে যেটা ক্যানিংয়ে যে জঙ্গিটা ছিল, সেটা রাজ্যের এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। ফলে এটা সমস্ত কৃতিত্ব রাজ্য পুলিশের, সমস্ত কৃতিত্ব স্বরাষ্ট্র দপ্তরের। কিন্তু এটা তো মানবেন সুন্দরবনের অনেকটা জলপথ বা এমন অনেক বর্ডার আছে যেগুলো কাঁটাতার দিয়ে ঘেরা যায়নি, খোলা, এবং সেখান দিয়ে অবাধে লোক ঢুকতেই পারে। এই অনুপ্রবেশ সমস্যা সেখানেই বেশি। সুন্দরবন অঞ্চলের একটা বিস্তীর্ণ জায়গা মার্কড এই অনুপ্রবেশকারীদের জন্য। দেখুন, আমি কোচবিহারে গেছিলাম একটা স্ট্যান্ডিং কমিটি ভিজিটে, আমি সেখানে দেখেছি বেশ কিছু জায়গা খালি আছে। তাহলে কেন্দ্রীয় সরকার সেই জায়গাগুলোকে ব্যারিকেড করছে না কেন? সেখানে কেন কাঁটাতার দিয়ে ঘেরা হচ্ছে না? কিন্তু শুধু কেন্দ্রের ঘাড়ে দোষ দিলে কি বাংলার সমস্যা মিটে যাবে? জঙ্গিদের বাড়বাড়ন্ত বাংলায় হচ্ছে, তো এটা তো মানছেন না? জঙ্গিদের বাড়বাড়ন্ত বাংলাতে তো তৈরি হচ্ছে না, বলছেন যে বাইরের রাজ্য থেকে আসছে। তাহলে বাইরের দেশ থেকে যদি আসে তাহলে সে ড্রাইভারটা কার? বাংলাটা একটা সেফ প্যাসেজ, বাংলা দিয়ে অবাধে ঢোকা বেরোনো যায়, বাংলায় কার্যকলাপ করা যায়। বাংলাটাকে ওরা ব্যবহার করছে নিজেদের জোন হিসেবে, এখানে যাব, জাল নথি বানাবো, কাজ করব। এটা কি করে হচ্ছে? তাহলে 56 ইঞ্চি ছাতি কি করছে? তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাতে এসে বড় বড় কথা বলে, তিনি কি করছেন? এটাই আমাদের প্রশ্ন। আজকে যেটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা যেটা মানে সেখানে দাঁড়িয়ে ইন্দো বাংলা এবং ওয়েস্ট বেঙ্গল যে বর্ডার আছে বা ইন্ডিয়ার যে বর্ডার আছে, সেখানে দায়ভার তো সম্পূর্ণ তাদের ইন্ডিয়া। কিন্তু সরকার সাহেব, এই অভিযোগ নতুন নয় তৃণমূলের বিরুদ্ধে। কিছু বছর আগে যখন রোহিঙ্গা সমস্যা চরমে ছিল, তখনও একই অভিযোগ বিজেপি করে গেছে। রোহিঙ্গাদের মানে একেবারে চুপি সারে লুকিয়ে আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে মূলত ক্যানিং এর নাম তখন এসেছিল ভোট ব্যাংক বাড়াতে। এক অভিযোগ আবার ঘুরে ফিরে আসছে। আচ্ছা, আমি দেখেছিলাম সেই সময় সেন্ট্রাল এজেন্সিগুলোকে তখন এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য অনেক রেড করেছিল। আপনি বলুন, এই ক্যানিং সহ দক্ষিণ 24 পরগনা থেকে কজন রোহিঙ্গাকে সেখানে অ্যারেস্ট করেছে, কজন রোহিঙ্গাকে খুঁজে পেয়েছে? এটা আসলে বিজেপির হতাশা। যখন সেই উপরে কি আছে, আঙ্গুর ফল পাড়তে পারি না টক, এটাই হচ্ছে মূলত এদের বিষয়। এরা যখন রাজনৈতিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষ যখন এদেরকে গ্রহণ করছে না, কখনো 21, কখনো 23, কখনো 24-এর নির্বাচনগুলোতে একেবারে সুপার ফ্লপ হচ্ছে, তখন এই ধরনের কথা বলে নিজেদেরকে অনেকটা সেভ করতে চাইছে। এটাই হচ্ছে মূলত বিজেপির কাজ, আমার যেটুকু মনে হয়েছে অন্তত। শওকত সাহেব, আপনি একটু ওয়েট করুন প্লিজ। আপনার এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আপনার এলাকার মানুষজন কি বলেছেন সেটা একবার আপনাকে শোনাতে চাই। আপনি তো বিধায়ক ক্যানিং পূর্বের, আপনি শাসক দলের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ মুখ, গুরুত্বপূর্ণ নেতা। আপনি ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন যে জঙ্গি সমস্যা আপনার এলাকায় একেবারেই নেই। যে রুটের কথা বললেন বিরোধী দলনেতা, সেটা সর্বৈব মিথ্যে। আপনার এলাকার লোকজন কি বলছেন, তাদের কি আদৌ কোনো ভয় ডর আছে এই বিষয়ে? শুনুন। বাংলাদেশ থেকে যারা এসছে তারা বেশিরভাগ ক্যানিং এ আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এসেছে। ক্যানিং এর কোন জায়গাটা বেশি আছে? ওই যে তোমার একদম এই চরপাড়াটা পুরোটা, মানে এই যে ব্রিজটা ঠিক আগেই যে চরটা দেখলাম, সেখানে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। ওইটা পুরো চরটা পুরো ব্লক করে নিয়েছে। কিভাবে ঢোকে? হয়তো দেখা যাচ্ছে 30,000 40,000 এরকম নিল, একটা ঘর দিল, একটা ঘরের মতন জায়গা দিল, জায়গা দিতে আবার বেশি করে কিনে নিল, পাটের থেকে কিনে নিল। এই কাজও হয় এখানে? তো হয় না? ওরে বাবারে, সব জায়গায় হয়।
মানে বাইরে থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, পার্টির লোককে 30-40 হাজার টাকা দিচ্ছে, একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে সে তার জায়গা বড় করে নিচ্ছে। শওকত সাহেব শুনলেন, এটাও বানানো। শুনুন, বাংলাদেশ থেকে যারা আসে আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর আগে যারা এসছে, তারা হয়তো কোথাও কোথাও আছে, কে কি বলছে আমি জানি না। এটা আপনি যেটা বলছেন এটা ক্যানিং পশ্চিমের বিষয়, কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে এইটার সঙ্গে তার তফাৎটা অনেক। কারণ কামালগাছি থেকে যদি গোসবা পর্যন্ত সবই জঙ্গিদের বাস হয়, এ ধরনের অসম্মানজনক কথা এর সঙ্গে তো এই যে ভদ্রমহিলা বললেন তার সঙ্গে তো কোনো মিল আছে কি? এটা কখনো নয়। ভদ্রমহিলা একজন সাধারণ গৃহস্থ বাড়ির মহিলা, তিনি বলছেন ওই চরের ওপাশে সব বাংলাদেশিদের বাস, 30-40 হাজার দেয়, তারপর এপাশে চলে আসতে পারে। এটা একজন সাধারণ গৃহিণী বানিয়ে বলছেন। শুনুন, সেটা তো সম্পূর্ণ যে সরকারি জায়গা আছে, সেখানে পুলিশ প্রশাসন আছে, সেখানে এসডিও আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে। এই যে এই কথার কোনো বাস্তবতা আছে কতটা, সেটা আমার ঠিক জানা নেই। আর এটা ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে পড়ে। আমি নিশ্চিতভাবে এটা যখন শুনলাম খোঁজ খবর নেব। অনেক ধন্যবাদ। শওকত মোল্লার সঙ্গে আমরা কথা বলছিলাম, ক্যানিং পূর্বের বিধায়ক। শেষে বিপাকে পড়ে ওই চর এলাকাটা ক্যানিং পশ্চিমের ঘাড়ে ঠেলে দিলেন। অস্বীকার করতে চাইলেন, কিন্তু বাস্তবকে এভাবে অস্বীকার করা যায়? আবার ফিরবো সিজারের কাছে। সিজার, দেখো, তুমি যেটা বললেন বা শওকত মোল্লা যেটা বললেন, এটা ঘটনা যে সুন্দরবনের বেশ কিছু জায়গায় অনুপ্রবেশের ঘটনা এর আগেও ঘটেছে। এবং আমরা যদি গত 20 বছরের এই রাজ্যের জঙ্গি নাশকতা বা যারা ঢুকেছেন তাদের ইতিহাস দেখা যায়, তাহলে একাধিক ব্যক্তি, অন্তত 3 জনের নাম উঠে আসবে। তার মধ্যে লস্করি তৈয়বার শেখ সামিরের নাম প্রথমেই উঠে আসবে। সেই শামশেরনগর দিয়ে, অর্থাৎ হিঙ্গলগঞ্জ দিয়ে সে ঢুকেছিল, এরকম একাধিক ব্যক্তির নাম উঠে আসবে। কিন্তু সামগ্রিকভাবে এটাই যে একমাত্র অনুপ্রবেশের রাস্তা, সেটা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা বা রাজ্যের গোয়েন্দারা মনে করছেন না। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলতে চেয়েছেন, সেখানে একটা বিষয় উঠে আসছে যে সাম্প্রতিক অতীতে 2017-18 সেই সময়ে আমরা সেন্ট্রাল এজেন্সির একাধিক ইনপুট পেয়েছিলাম এই শেখ শাহজাহানের এলাকা, অর্থাৎ সন্দেশখালী 1 এবং নেজাট এলাকাতে রোহিঙ্গাদের ক্যাম্পের কথা আমরা জানতে পেরেছিলাম। এবং পাশাপাশি আরেকটি জায়গা বারুইপুর এবং সোনারপুর লাগোয়া যে অংশটা রয়েছে, সেখানে রোহিঙ্গাদের ক্যাম্প করে রাখা হয়েছিল, এই অভিযোগটা উঠেছিল। এবং সেই জায়গা থেকে বিচার করলে এই অনুপ্রবেশ তার যে রুটটা শুভেন্দু অধিকারী দিচ্ছেন, সেই রুটটার সঙ্গে অনেকাংশে সেই জায়গাটা মিলে যায়। একদম, মানে ওই একই অভিযোগ আবার ঘুরে ফিরে। স্যার, তোমাকে ধন্যবাদ। তবে এই মুহূর্তের অন্যতম বড় খবরটা আপনাদের দিয়ে দিই, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হবে। আজ মূল প্রশ্ন এটাই ছিল, উত্তর হলো না। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায় বড় ধাক্কা খেলেন হাইকোর্টে। দেখুন, একে একে পার্থর সঙ্গে একই মামলায় অভিযুক্ত যাদের গ্রেফতারি হয়েছিল, তারা প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছেন, এমনকি অর্পিতাও। পার্থ চট্টোপাধ্যায় আশায় বুক বেঁধেছিলেন, এবার তিনিও বোধহয় জামিন পেলেন। প্রচুর চেষ্টা করেছেন, কাগতি মিনতি করেছেন, আইনজীবীরা এ কোর্ট সে কোর্ট হিল্লি দিল্লি ঘুরে বেরিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলো না। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2 বিচারপতি দ্বিমত পোষণ করেন। তারা থার্ড আম্পায়ারের কাছে, মানে তৃতীয় বিচারপতির কাছে মামলা পাঠিয়ে দেন। তপব্রত চক্রবর্তী সেই বিচারপতির এজলাসে শুনানি শেষ হয়েছিল, স্থগিত ছিল রায়দান, কিন্তু হলো না জামিন। কিন্তু কেন? শ্রাবন্তী বলতে পারবে। শ্রাবন্তী, যখন একে একে সকলের জামিন হচ্ছে, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে কি যুক্তি? দেখো, শুধু তাই নয়, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রেও জামিন সিবিআই এর যে মামলা, ইডির যে মামলা ছিল, সেখান থেকে শীর্ষ আদালত মঞ্জুর করার পরে শুধুমাত্র এই মামলা পেন্ডিং ছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী আজকে এর আগে অপূর্ব সিনহা রায় যখন নির্দেশ দিয়েছিলেন, তার রায়ের সাথে সহমত প্রকাশ করেন এবং বিশেষ বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে যারা আনডিজার্ভিং ক্যান্ডিডেট, অর্থাৎ অযোগ্য যারা রয়েছেন, তাদের যদি এভাবে বাছাই করে নেওয়া হয়, তাহলে যারা যোগ্য তারা বঞ্চিত হবেন। গোটা এডুকেশন সিস্টেম যেরকম ভাবে একজন মন্ত্রীর দুর্নীতি সামনে এসেছে এবং তারপর গোটা এডুকেশন সিস্টেমের যে ফেলিওরটা সামনে এসছে, আর যদি সেই মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি যদি জামিন পেয়ে যান, তাহলে তার উপরেও একটা প্রশ্ন উঠে আসবে। কার্যত এই দুটো কারণেই গোটা জাজমেন্ট তিনি পড়েননি। বিচারপতি শুধুমাত্র এই দুটো পয়েন্টের কথা উল্লেখ করেছেন এবং তার উপরে নির্ভর করে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জন সরকারি আধিকারিক সে সময় যারা ছিলেন, অর্থাৎ কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশ ভট্টাচার্য সহ বাকিরা, এসপি সিনহা, সকলে জামিন খারিজ করা হয়েছে এবং কার্যত এরপর আরো বিরোধ। শ্রাবন্তী, আমি স্ট্যাটাসটা একটু বুঝতে চাইছি। মানে ইডির মামলায় সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জি জামিন পেয়েছেন,
কিন্তু শ্রাবন্তী, আমি তোমার থেকেই জানতে চাইছি, কিন্তু সিবিআই এর মামলায় পার্থ চ্যাটার্জি জামিন পেলেন না, তাই তো? এটাই তো স্ট্যাটাস। শ্রাবন্তীর সঙ্গে আমি আবার যোগাযোগের চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি আরেকবার, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেটা ছিল ইডি মামলা। 2022 সালে যে মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি, অর্থাৎ প্রথম মামলা। তারপর সিবিআইও কিন্তু তাকে অ্যারেস্ট করে, জেল থেকেই শোন অ্যারেস্ট দেখায়। ইডির মামলায় পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে জামিন পেলেও সিবিআই এর মামলায় হাইকোর্ট থেকে জামিন হলো না। শুধু পার্থ চ্যাটার্জি নন, এর সঙ্গে আরো 5 সরকারি আধিকারিক যারা পার্থ চ্যাটার্জির সময় ওই দফতরে কাজ করতেন, তারাও জামিন পেলেন না। এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলি, শ্রাবন্তী এক্ষুনি নামগুলো বলছিল। এবং পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিলেন, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি যদি জামিন পেয়ে যান তাহলে সমাজে এর খারাপ প্রভাব পড়তে পারে। আমি আবার শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, আমি যে স্ট্যাটাসটা বুঝতে চাইছি, সুপ্রিম কোর্টে পার্থ জামিন পেয়েছেন ইডির মামলায়, সিবিআই এর মামলায় জামিন পেলেন না। এবার কি সুপ্রিম কোর্টে মুভ করার অপশন আছে? দেখো, দুটো মোট কথা, যে কারণে গ্রেফতার হয়েছেন পার্থ চ্যাটার্জি, RC2 এবং RC6, এই দুটি মামলা পেন্ডিং ছিল কলকাতা হাইকোর্টে, যার জন্য এই বিশেষ বেঞ্চ তৈরি হয়। ইডির মামলা ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতে আজকের যে ফ্রেম গঠন চলছে সেটাও এই ইডির মামলায়, অর্থাৎ সেখান থেকেও চার্জ ফ্রেমের পরে জামিন পেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে সিবিআই এর যে মামলা, যেটা আজকের পেন্ডিং ছিল, সেই মামলায় জামিন পেলেন না। এমনকি এই মামলায় যদি আজকে জামিনও পেয়ে যেতেন পার্থ চট্টোপাধ্যায়, সেক্ষেত্রে নিম্ন আদালতে আরও একটি কেসে সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। ফলে এই মামলায় জামিন পেলেও জেল মুক্তি হতো না পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু যেহেতু দুই শীর্ষ আদালত, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও ইডির ক্ষেত্রে জামিন পেলেন, কলকাতা হাইকোর্টে যদি তাকে সিবিআই এর ক্ষেত্রে জামিন পেতেন তাহলে লোয়ার কোর্টে তার জামিন পেতে অনেকটা সুবিধা হতো। এই হিসেবেই তারা তাকিয়েছিলেন এই মামলার দিকে। শুধুমাত্র যে আজকে পার্থ চট্টোপাধ্যায় সহ এই পাঁচজন যারা রয়েছেন তাদের যে জামিন খারিজ হয়েছে এমন নয়, এখানে রাজ্যের কড়া সমালোচনা করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ঠিক এই পয়েন্টে আসবো, শ্রাবন্তীর সঙ্গে থাকো। বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশবাবু, পার্থ চ্যাটার্জি খুব আশা করেছিলেন জামিনটা এবার তার হয়ে যাবে, অর্পিতারও হয়ে গিয়েছে, কিন্তু কোর্ট জামিন দিল না। কোর্ট জামিন দেননি কেন? কোর্ট নিশ্চয়ই বিবেচনা করেছেন যে এত বড় একটা অপরাধ, যে অপরাধ পশ্চিমবঙ্গের বুকে বোধহয় ইতিপূর্বে কেউ দেখেনি, ভবিষ্যতেও দেখবে কিনা সন্দেহ আছে। অবশ্যই তৃণমূল ক্ষমতা থাকলে ভিন্ন কথা। সেই অপরাধের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে জামিন দেবে কেন? জামিন দেওয়ার কথাটা এক্ষেত্রে আসছে কেন? কেন যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে ততক্ষণ জামিন দিলে উনি তো বেরিয়েই আবার ওর গুন্ডা বাহিনী লাগিয়ে দেবেন বিভিন্ন সাক্ষীর বিরুদ্ধে। সে কারণে আদালত সঠিক বিচার বিবেচনা করেই জামিন দেননি। বিকাশবাবু, সুপ্রিম কোর্টে জামিনের সময় যে যুক্তিটা সামনে এসেছিল যে কারো সর্বোচ্চ সাজার 1/3 জেলে কেটে গেলে তাকে জামিন দিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্টের একটি রায়কে হাতিয়ার করে অর্পিতা মুখার্জিও জামিন পেয়েছেন, এমনকি পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টেও জামিন পেয়েছেন। তো মানে আজকের যে সওয়াল জবাব এবং রাজ্যকে যেভাবে ভর্ৎসনা করা হয়েছে আদালতে, এটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা স্বাভাবিক, যেটা স্বাভাবিক করা দরকার, বিচারপতিরা সেই কাজটাই করেছেন। সুপ্রিম কোর্টও তাকে খুব একটা জামিন দেননি, সুপ্রিম কোর্ট তদন্ত ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে জামিনের প্রশ্ন এসছে। এরা যে সমস্ত অপরাধ করেছেন, বহু লোকের আরো ভেতরে থাকা উচিত, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আদালতের কাছে বিচার্য বিষয় সবটাই তো উঠে আসে। অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। খুব স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত ছিল। এই রায়কে স্বাগত বিকাশবাবু। আমি আবার শ্রাবন্তীর কাছে চলে যাই। শ্রাবন্তী, আর একবার যদি সওয়াল জবাব যা হলো, রাজ্যকে কতটা ভর্ৎসনার মুখে পড়তে হলো বলো? দেখো, আজকের রায় যখন পড়ে শোনাচ্ছিলেন বিচারপতি, তখন তিনি শুরুতেই এই কথাটি বলেন যে যেহেতু এই কথাটা বারবার বলা হয় যে একজন অ্যাকিউজ, তার কি কোনো বেল পাওয়ার অধিকার নেই, জামিন পাওয়ার যে রাইট সেটা তো সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে কেন বেল নয়, তাহলে কেন জামিন নয়? এবং তার পরপরই তিনি এই প্রসঙ্গ উত্থাপিত করেন যে পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন সাধারণ অভিযুক্ত নন,
তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। কার্যত তিনি এবং বাকিরা যে ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন, যদি আজকে সকলকে জামিন দিয়ে দেওয়া হয় তদন্ত চলাকালীন, যেহেতু বারবার সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত তদন্ত চলছে, তাহলে তদন্তে কোথাও গিয়ে প্রভাব বিস্তার হয়ে যাবে এবং যার ফলে গোটা এডুকেশন সিস্টেম সেখানে একটা প্রশ্নচিহ্ন পড়বে। একই সঙ্গে রাজ্যের ক্ষেত্রে তিনি বলেন যে রাজ্য যে গোটা বিষয়টা কেন চুপ করেছিল সেটা নিয়েও তারা রীতিমতো আশ্চর্য। তার কারণ কনসেন্ট যখন বারবার চাওয়া হচ্ছিল সেই সময় মুখ্য সচিব ভোটের কথা বলেছিলেন এবং ভোটের কথা বলেও এটাকে পিছিয়ে দেওয়া হয়। ভোট শেষ হয়ে গেছে বহুদিন, তারপরেও একটা উত্তর আসেনি মুখ্য সচিবের থেকে। তাহলে কোথাও গিয়ে কি এটা আলটিমেটলি একটা নেক্সাস, যেটা প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যের পক্ষ থেকে রাজ্য কি সেই কারণে চুপ থেকেছিল? রাজ্য কিভাবে একটা প্রশাসন কিভাবে একজন দলের নেতাকে সমর্থন করতে পারেন সেই প্রশ্ন তিনি তুলেছেন এবং আলটিমেটলি সেই প্রভাবশালী তকমায় শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, তার সঙ্গে সেই সময় ষড়যন্ত্রে যারা সামিল ছিলেন, যে অভিযোগ বারবার উঠে এসছে সেই অভিযোগের ভিত্তিতেই গোটা যে জামিন সেই প্রক্রিয়া খারিজ করে দেওয়া হয়েছে। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, এই জামিন খারিজের সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যে এই গোটা নিয়োগ দুর্নীতির অন্যতম মধ্যমণি, সেই যে অভিযোগ সেখানেও শিলমোহর পড়ল, কোনো সন্দেহ নেই। পার্থ চট্টোপাধ্যায় কিংপিন, এই তত্ত্বে শিলমোহর পড়ল, কোনো সন্দেহ নেই। তাই জামিন খারিজ হলো পার্থ চ্যাটার্জির। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি জামিন পেলেন না, আজকের এই মুহূর্তের সব থেকে বড় খবর। শেষ করবো নিউজ এট 2, হাতে সময় নেই, সঙ্গে থাকুন TV9 বাংলা।